একই রাতে খুন হয় 7 জন মানুষ, যাদের সবারই খুন হয়েছিল একইভাবে। পুলিশ ধারণা করে এই খুনগুলো হয়তো কোনো সিরিয়াল কিলার করেছে, কিন্তু ইনভেস্টিগেশন করতে গিয়ে বের হতে থাকে একের পর এক ভয়ঙ্কর রহস্য। কি সেই রহস্য, সেটাই দেখব আজকের গল্পে, যার নাম সাইলেন্স, দ্য নাইট ওল বার শুট আউট। চলুন তাহলে মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। তো প্রথমেই আমরা আয়েশা নামের একজন প্রস্টিটিউটকে দেখি, যে একটি হোটেলে তার ক্লায়েন্টের সাথে রাত কাটানোর পর ওয়াশরুমে যায় একটু ফ্রেশ হওয়ার জন্য। তখনই দেখা যায় তার সেই ক্লায়েন্টের কাছে একটা কল আসে, আর এই কল পাওয়ার সাথে সাথেই সে প্রচুর চিৎকার চেঁচামেচি করতে থাকে আর তার ল্যাপটপে কিছু একটা করে এবং আয়েশাকেও এখান থেকে চলে যেতে বলে। তো আয়েশাও তার কথা মতো এখান থেকে চলে যেতে নিচ্ছিল। তখনই ভুলবশত তার ফোনটা ল্যাপটপের উপরেই পড়ে যায় আর হুট করেই ল্যাপটপটি চালু হয়ে যায় এবং সেখানে কিছু একটা দেখে আয়েশা খুবই ঘাবড়ে যায়। তাই সে দ্রুত তার ফোনে ছবি তুলতে লাগে। তখনই পেছন থেকে তার সেই ক্লায়েন্ট আসে আর তাকে এক ঘুষি মেরে দেয়। এখানেই দৃশ্য পরিবর্তন হয়। এরপর আমরা আবারও এসিপি অভিনবকে দেখি, যে রাতের বেলা টহল দিয়ে বেড়াচ্ছিল। তখনই সে একজন লোককে দেখে যে একটি মেয়েকে বিরক্ত করছিল। এই মেয়েটি ছিল একজন যৌনকর্মী, কিন্তু সে ছেলেটির সাথে যেতে চাইছিল না। এই নিয়ে ছেলেটি তাকে জোর করতে থাকে। মেয়েটি বারবার মানা করলেও ছেলেটি কোনোভাবেই তার কথা শোনে না। তখনই অভিনব সেখানে আসে আর ওই মেয়েটিকে ছেলেটির হাত থেকে রক্ষা করে নিরাপদে বাড়ি পাঠিয়ে দেয়। তখনই দেখা যায় ওই লোকটি অভিনবের উপরই আক্রমণ করে বসে। কিন্তু একজন পুলিশ অফিসারের গায়ে হাত তোলা কি এত সহজ? তো লোকটি যখনই অভিনবকে আক্রমণ করতে যায় তখনই উল্টো বেদম মার খেয়ে ভূত হয়ে যায়। তো এরপর অভিনব তাকে গ্রেফতার করে গাড়িতে তোলে। তখনই তার কাছে কমিশনারের কল আসে আর কমিশনার তাকে জানায় নাইট ওল বার নামক একটি বারে গোলাগুলি হয়েছে আর সেখানে একই সাথে 10 জন নিহত হয়েছে। অভিনব বলে, সেখানে কি কোনো হাই প্রোফাইল ব্যক্তি ছিল? তখন কমিশনার জানায় হাই প্রোফাইল ব্যক্তি না থাকলেও মিনিস্টারের পিএ সেখানে নিহত হয়েছে, তাই এখন তাকে উপর থেকে প্রেসার দেওয়া হচ্ছে এই কেস সমাধান করার জন্য। এই বলেই সে অভিনবের উপর পুরো তদন্তের দায়িত্ব দিয়ে দেয়। এরপর অভিনব চলে আসে সেই বারে। তখন সে দেখে বারের লোকজন যে যেভাবে বসেছিল তাদেরকে সেভাবেই হত্যা করা হয়েছে। তখনই সেখানে মিনিস্টারের পিএর লাশ দেখে তারা ভাবে কিলারের মূল টার্গেট হয়তো পিএই ছিল। তো এরপর সে কিছুক্ষণ ক্রাইম সিন পর্যবেক্ষণ করে। তখনই আমরা মেঝেতে পড়ে থাকা আয়েশার লাশ দেখতে পাই। এটা দেখে অভিনবের একটু সন্দেহই হয়, কারণ সবার লাশ একই রকম ভাবে থাকলেও আয়েশার লাশটাই শুধু মেঝেতে ফেলা ছিল। যাই হোক, সেই সময় ইন্সপেক্টর রাজীব দেখে বারের মধ্যে একজন লোক তখনও গুলি খেয়ে বেঁচে আছে, যেই লোকটির নাম গোবিন্দ। তো তারা এই লোকটিকে হাসপাতালে নিয়ে যায়। এরপর অফিসে অভিনব তার টিম মেম্বারদের নিয়ে ক্রাইম সিনের ছবি দেখে এবং হত্যার মোটিভ নিয়ে ভাবতে থাকে। তাদের মতে খুনির মেইন টার্গেট ছিল মিনিস্টারের পিএ শ্রীকান্ত। তো এরপর সে আয়েশারও ছবি দেখে আর এটা দেখে বলে, কিলার যদি শ্রীকান্তকে মারার উদ্দেশ্যেই গুলি চালায় তাহলে এই সুযোগে আয়েশা পালানোর চেষ্টা করেনি কেন? তখনই স্মিতা বলে, সে পালানোর চেষ্টা করতে গিয়েই হয়তো গুলি খেয়ে নিহত হয়েছে, সে হয়তো পালানোর সুযোগটাই পায়নি। কিন্তু অভিনব বলে, আয়েশা পালানোর চেষ্টাই করেনি, কারণ তার রক্তের ফোঁটা দেখে বোঝা যায় যে তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। তখনই খবর আসে হাসপাতালে গোবিন্দের জ্ঞান ফিরে এসেছে। এই খবর পাওয়ার সাথে সাথে তারা আর এক মুহূর্তও দেরি করে না, সবাই মিলে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। এরপর তারা গোবিন্দকে দেখতে আসে। গোবিন্দ তখন বলে সে কিলারের মুখ দেখেনি, কারণ কিলার কালো রঙের হুডি এবং মাস্ক পরা ছিল। কিন্তু একটা কথা, ওই কিলার গুলি করার আগে অদ্ভুত একটা সাউন্ড করে। তো এইসব কথা শুনে অভিনব গোবিন্দকে অন্য কাউকে এইসব কথা জানাতে বারণ করে, তাহলে তারই জীবনের ঝুঁকি হতে পারে। এই কথা শুনে গোবিন্দ তার কথায় সম্মতি জানায়। এরপর তারা অফিসে ফিরে গিয়ে বারের সিসিটিভি ফুটেজ দেখে, যেখানে তারা কালো হুডি পরা একজনকে ভেতরে প্রবেশ করতে দেখে, যে কিলার ছিল। তাছাড়াও অভিনব দেখে সেখানে হুডি পরা আরও একজন লোক আছে, যে অ্যাশ কালারের হুডি পরে এসেছিল।
তবে তার লাশ ভেতরে পাওয়া যায়নি, এমনকি তাকে আর বাইরেও যেতে দেখা যায়নি। অর্থাৎ এই লোকটি হয়তো কিলারের সঙ্গী, যে পেছনের দরজা দিয়েই পালিয়ে গেছে। আর পেছনের দরজায় সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই তাদের আর ফুটেজ পাওয়া যায়নি। তো সেই সময় তারা দেখে আয়েশা ইরফান মালিক নামের একজন ছেলের সাথে বারে এসেছিল। তাছাড়াও তাদের মনে একটা প্রশ্ন আসে যে কিলার আয়েশাকে এত সামনে থেকে গুলি করেছে কেন, যেখানে বাকিদেরকে দূর থেকে করেছে। তারা তো এর কোনো মানেই খুঁজে পায় না। যদি তারা মিনিস্টারের পিএকেই মারতে আসবে, তাহলে তাকেই তো সবচেয়ে কাছ থেকে গুলি করার কথা, আয়েশাকে তো নয়। তাহলে কি এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে? অভিনব তখন বলে, হ্যাঁ, হয়তো কিলারের মূল উদ্দেশ্য ওই মিনিস্টারের পিএকে হত্যা করা নয়, তার উদ্দেশ্য হয়তো অন্য কিছু ছিল। তো এরপর তারা আবারও ক্রাইম সিনে পাওয়া ভিকটিমদের জিনিসপত্র দেখতে থাকে। তখন অভিনব বলে, ক্রাইম সিনের ছবি দেখে বোঝা যাচ্ছে যে কিলার ইরফান মালিককে হত্যার পর আয়েশা তার গান পয়েন্টে চলে আসে। আর সে যদি তার গান পয়েন্টে চলেই আসে, তবুও সে তাকে দূর থেকে শুট না করে এত কাছাকাছি এসে কেন শুট করেছে? আর এত কাছাকাছি শুট করলে আয়েশার লাশ চেয়ার থেকে পড়ে যাওয়ার কথা নয়, যতক্ষণ না তাকে কেউ ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। অর্থাৎ আয়েশাকে হত্যার পরই তাকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। তো ইন্সপেক্টর স্মিতা বলে, এখানে বাকি ভিকটিমদের ফোনও পাওয়া গেছে, তবে আয়েশার ফোনটিও গায়েব ছিল। এই নিয়ে তাদের সবারই সন্দেহ হয়। আর অভিনব এই কথা শুনে বলে, তারা ভুল করছে না তো? তারা ভাবছে কিলার মিনিস্টারের পিএকে মারার জন্যই এই হত্যাযজ্ঞ চালিয়েছে, কিন্তু এমনটা মোটেও হয়নি। কারণ কিলার হয়তো ওই পিএকে নয়, বরং আয়েশাকে হত্যার উদ্দেশ্যেই সেখানে শুট আউট চালিয়েছে। আর তারা আয়েশার ফোনও খুঁজে পায়নি, কারণ কিলার তার ফোন নিয়ে গেছে। আর আয়েশার ফোনে নিশ্চয়ই এমন কিছু ছিল যেটার জন্য তাকে প্রাণ দিতে হলো। কিন্তু এই কথা সত্যি কিনা তা যাচাই করার জন্য তাদেরকে যথাযথ প্রমাণ খুঁজে বের করতে হবে। প্রমাণ ছাড়া তারা কিছুই করতে পারবে না, আর এই কেস নিয়ে সামনেও আগাতে পারবে না। তো এরপর আমাদের একটি মেয়েকে দেখানো হয়, যাকে একটি ঘরে বন্দি করে রাখা হয়েছিল। মেয়েটি সেখানে খুবই ভীত সন্ত্রস্ত ছিল, তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু অনেক চেষ্টা করার পরও সে ব্যর্থ হয়। তো কেই মেয়ে, আর কেনই বা তাকে এভাবে আটকে রাখা হয়েছে, এই সব রহস্য আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। তো পরের দিন সকালবেলা দেখা যায় অভিনব তার নতুন ফ্ল্যাটে গোছগাছ করছিল। তখনই তার কাছে জয়পুরের পুলিশ স্টেশন থেকে এসিপি জায়া কল করে, যে অভিনবের সাথেই একটি নার্কোটিক্স কেসে কাজ করেছিল, তাই তারা পূর্ব পরিচিত। তো জায়া অভিনবকে বলে, তারা একটি মেয়ের লাশ খুঁজে পেয়েছে, যেটা আজ থেকে 3 দিন আগের। আর মেয়েটিকে আগে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, পরবর্তীতে গুলি করা হয়েছে। এমন কেস তারা এর আগেও সমাধান করেছে। এই সব শুনে অভিনব বলে, বাবা গোমস নামের একজন খুনি এভাবেই তার ভিকটিমদেরকে হত্যা করত। জায়া তখন বলে, তাহলে কি বাবা গোমস আবারও ফিরে এসেছে? এটা শুনে অভিনব বলে, সেটা সম্ভব নয়, কারণ বাবা গোমসের যাবজ্জীবন জেল হয়েছে। সেখান থেকে এত সহজে সে কিভাবে বের হয়ে আসবে? জায়া তখন বলে, তাহলে কি কেউ তার মার্ডার প্যাটার্ন ব্যবহার করেছে? অভিনব তখন বলে, এত বছর পর কেউ তার ওই মার্ডার প্যাটার্ন ব্যবহার করবে বলে তার মনে হয় না। আর যাই হোক, তারা কি ওই মেয়েটার অটোপসি রিপোর্ট হাতে পেয়েছে? তখন জায়া বলে, এখনো পায়নি, তবে কালকের মধ্যেই তারা পেয়ে যাবে। এই বলে সে অভিনবকে কেস রিলেটেড কিছু ছবিও পাঠায়। তো অভিনব এরপর অফিসে গিয়ে কেস অ্যানালিস্ট উইলিয়ামের সাথে কথা বলে। উইলিয়াম বলে, খুনি তো অনেক অ্যাডভান্স বন্দুকের ব্যবহার করেছে, এবং সে শিওর যে খুনি সে একটি বন্দুক থেকেই গুলি চালিয়েছে, কারণ বন্দুকের সবগুলো বুলেট একই রকম। তো এরপর অভিনবকে রাজীব বলে, তারা সেই মেয়েটির সম্পর্কে জানতে পেরেছে, যার নাম আয়েশা, এবং সে ইরফান মালিকের বন্ধু। আর ইরফানের ফোন চেক করে তারা ইরফান আর আয়েশার সাথে অন্য একটি ছেলেরও ছবি পেয়েছে। আর হয়তো সেই ছেলেটি তাদের বন্ধু। আয়ুষ তখন ট্র্যাজেক্টরি রিপোর্ট দেখিয়ে বলে যে অভিনব ঠিক বলেছে, হয়তো আয়েশাকে খুব কাছে থেকে গুলি করে হত্যা করা হয়েছে, আর না হয় দ্বিতীয় কেউ তাকে গুলি করেছে। অভিনব বলে, খুনি হয়তো খুন করে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, কারণ সেখানে কোনো ক্যামেরা ছিল না। তাই সে তার টিম মেম্বারকে আশেপাশের বিল্ডিংয়ের এবং রাস্তার ক্যামেরাগুলো চেক করতে বলে। যদি ওখান থেকে কোনো ক্লু পাওয়া যায়, তো এরপর অভিনব কমিশনারের সাথে দেখা করতে যায়। তখন কমিশনার বলে, সে তাকে বেশি সময় দিতে পারবে না, কারণ মিনিস্টার তার উপর চাপ দিচ্ছে।
যত দ্রুত সম্ভব এই কেস সলভ করতে হবে। তখন অভিনব বলে তার মনে হয় এই কেসের সাথে ওই পিএ বা তার বন্ধু বিষ্ণুর কোনো ভূমিকা নেই। তাদের ধারণা কিলার সেখানে আয়েশা নামের একটি মেয়েকেই খুন করতে এসেছিল। এইসব শুনে কমিশনার বলে তাহলে তারা স্পেশাল ফোর্স কেন এই কেস নিয়ে এত ইন্টারেস্ট দেখাচ্ছে? তখন অভিনব বলে এর কারণ হলো ওই পিএ এবং বিষ্ণু ছাড়া সেখানে আর কোনো হাই প্রোফাইল লোক নেই, আর এই খুনের জন্য অ্যাডভান্স পিস্তলের ব্যবহারও করা হয়েছে। তাই তার মনে হয় এর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে, যেটা আমাদের চোখের সামনে এখনো ধরা পড়ছে না। কমিশনার তখন বলে সে তাকে 2 দিনের সময় দিচ্ছে এই কেস সমাধানের জন্য, আর না হলে এই কেস সিবিআইকে দিয়ে দেয়া হবে। যাই হোক, তো অভিনব এরপর তার অফিসে গেলে আয়ুষ বলে তারা ইরফানের বন্ধুর খোঁজ পেয়েছে যার নাম রিজওয়ান, কিন্তু রিজওয়ান সেদিন তাদের সাথে বারে ছিল না। আর তারা ইরফানের কল লিস্ট থেকে একটা নাম্বার পেয়ে সেখানে কল করে আর জানতে পারে সেটা একটা গ্যারেজ, আর ওই গ্যারেজেই রিজওয়ান তার গাড়িটা ঠিক করতে দিয়েছে। তো এরপর রাতের বেলা দেখা যায় অভিনব বাড়ি ফিরে গেলে তার মেয়ে তাকে কল করে। অভিনবের কথা শুনে তার মেয়ে বুঝতে পারে যে অভিনবের মন খারাপ, তাই সে তাকে মুভ অন করতে বলে। অভিনব জানায় সে মুভ অন করার জন্যই বাড়ি পাল্টেছে। এই কথা বলেই সে কথা ঘুরিয়ে নেয় আর কাজের প্রেশার আছে এই কথা বলে কল কেটে দেয়। কিন্তু মেয়েকে এভাবে মিথ্যা বলে বলে এবং একাকিত্বের জীবন কাটাতে কাটাতে অভিনব এখন বেশ বিরক্ত। তার এই জীবন আর ভালো লাগে না। যাই হোক, তো পরের দিন সকালবেলা দেখা যায় সে ফরেন্সিকের ডাক্তারকে কল করে। তখন ডাক্তার জানায় আয়েশার মুখে আংটির দাগ আছে, হয়তো তাকে এমন কেউ ঘুষি দিয়েছে যার হাতে আংটি রয়েছে, আর তাকে ঘুষি দেওয়ার 3 দিন পর তাকে হত্যা করা হয়। যেই কথা শুনে অভিনব ভাবে তাহলে কি আয়েশাকে তার বয়ফ্রেন্ড হত্যা করেছে? সে তো কোনো কিছুই মিলিয়ে পারছিল না। এদিকে আমরা অর্জুন নামের একটি ছেলেকে দেখি যে কিছু আজব সাজ পোশাক দিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচতে থাকে। ছেলেটার বিষয়ে আমরা একটু পরেই জানতে পারবো। তো এরপর আমাদের সেই বন্দি থাকা মেয়েটিকে দেখানো হয় যার নাম আশা। আশা হিরোইন হওয়ার জন্য এই শহরে এসেছিল। ছোটবেলা থেকেই তার অনেক বড় হিরোইন হওয়ার ইচ্ছা। তো দেখা যায় হঠাৎই তার ঘরে একটা মহিলা আসে। তখন সে তাকে দিদি বলেই সম্বোধন করে। সে তখন ওই মহিলাকে জিজ্ঞেস করে, দিদি, আমরা হিরোইন হওয়ার অডিশন কবে দিতে যাব? তখন মহিলাটি জানায় 3 দিন পর। কিন্তু সে যদি এইভাবে চিৎকার চেঁচামেচি করে তাহলে কিন্তু সে এত তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারবে না, তাহলে আরো 6 মাস লাগবে। এই কথা শুনেই আশা তার পরিবারের কাছে যেতে চায়। তার এখন আর হিরোইন হওয়ার কোনো ইচ্ছা নেই। কিন্তু এই দিদি বলে তাকে কেউ খুঁজছে না, তার পরিবারের তো তার কোনো চিন্তাই নেই, তাহলে সে কোথায় যাবে? হ্যাঁ, এই বলে সে ঘরে তালা লাগিয়েই সেখান থেকে চলে যায়। এদিকে আমরা গৌরব নামের আরেকজনকে দেখি যাকে অর্জুন কল করে, আর তাদের দুজনের কথা শুনে আমরা বুঝতে পারি তারা দুজন নিশ্চয়ই কোনো বেআইনি কাজ করছে। গৌরব বলে সে সবটা সামলে নিবে, সে যেন কোনো চিন্তা না করে, আর মেয়েটিকে কেউই চিনতে পারবে না, তাই খামোখাই এত মাথা ঘামানোর কোনো দরকার নেই। তো তাদের যখন এই কথাবার্তা চলছিল সেই সময় অর্জুনের রুমে তার সেক্রেটারি আসে। সে একটা পার্সেল নিয়ে এসেছে। অর্জুন দেখে বলে এটা তো তার পার্সেল নয়। তো এখান থেকে দৃশ্য চলে যায় স্মিতাদের কাছে। স্মিতারা একটা দোকানে যায় আর জিজ্ঞেস করে রিজওয়ান কি সেখানে কাজ করে? তখন দোকান মালিক বলে হ্যাঁ, রিজওয়ান তো অনেক বছর ধরেই তার দোকানে কাজ করে। এরপর তারা তাকে আয়েশারও ছবি দেখায়। তখন দোকানদার তাদেরকে আয়েশা এবং রিজওয়ানের বাড়ির ঠিকানা দিয়ে দেয়। দুজন কনস্টেবল চলে আসে রিজওয়ানের বাড়িতে। তখন এক প্রতিবেশী জানায় রিজওয়ান তো এখানে নেই, সে কয়দিন হলো তার গ্রামের বাড়ি গিয়েছে। আর এদিকে অভিনব, স্মিতা আর রাজীব তারা আয়েশার বাড়িতে যায় আর সেখানে দেখে তার ঘরের দরজা খোলা। এটা দেখে তো তাদের সন্দেহ হয়, তাই তারা পিস্তল হাতে প্রস্তুতি নিয়ে আয়েশার ঘরে প্রবেশ করে। কিন্তু তারা কোথাও কাউকে খুঁজে পায় না। তবে তারা এটা খেয়াল করে যে আয়েশার ঘরের অবস্থা খুবই খারাপ, চারিদিকে সবকিছু ওলটপালট হয়ে আছে। আর এই অবস্থা দেখে সহজেই বোঝা যায় যে তার ঘরে কেউ তো এসেছিল আর কিছু তো একটা অবশ্যই খুঁজেছে। তখনই অভিনব বলে হয়তো কিলার এখানে এসেছিল।
সে যা বারে খুঁজে পায়নি তা হয়তো আয়েশার বাড়িতেও খুঁজেছে। তারা তখন আয়েশার বাড়ি সার্চ করে আর দেখতে পায় কিছু দামি কাপড় চোপড় আছে তার। এর মাধ্যমে তারা আরো বেশি শিওর হয় যে আয়েশা আসলে কল গার্লের কাজ করত, না হলে তার পক্ষে এত দামি কাপড় চোপড় কেনা কখনোই সম্ভব না। তখনই তারা খুঁজতে খুঁজতে একটি ফাইল পায়, আর সেই ফাইলের মধ্যেই তারা একজন লোকাল ডাক্তার সাইফুদ্দিনের প্রেসক্রিপশন পায় এবং একটি কুরিয়ারের রিসিপ্টও পায়, যেটা আয়েশা তার গ্রামের বাড়ির ঠিকানায় পাঠিয়েছিল। তো এরপর অভিনব এবং স্মিতা ডাক্তার সাইফুদ্দিনের চেম্বারে যায়। সাইফুদ্দিন আয়েশা, ইরফান আর রিজওয়ান সবাইকে চেনে। সে বলে আয়েশার মুখে কেউ একজন আঘাত করেছিল, যে জন্য আয়েশা তার কাছে আসে। তাছাড়া সে আরো বলে আয়েশার বাবা অনেক বছর আগেই মারা গিয়েছে, আর তার মাও 2 বছর আগে আয়েশার সাথে রাগ করে গ্রামের বাড়ি ফিরে গেছে, কারণ আয়েশার কাজ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আয়েশার মার তার কাজ পছন্দ ছিল না, কিন্তু আয়েশা তো কোনো কথাই শুনতো না, তাই তার মা বাধ্য হয়েই এখান থেকে চলে যায়। তো এরপর স্মিতা তার কাছে রিজওয়ানের ব্যাপারেও জিজ্ঞেস করে। তখন সাইফুদ্দিন বলে রিজওয়ান গ্রামের বাড়ি গিয়েছে। স্মিতা তাকে তখন তার কার্ড দেয় আর বলে রিজওয়ান যদি ফিরে আসে তাহলে সে যেন অবশ্যই তার সাথে যোগাযোগ করে। তো পরের দিন অভিনব এবং স্মিতা আয়েশার বাড়িতে যায়। আয়েশার মা তো প্রথমেই আয়েশাকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে, কিন্তু যখনই সে আয়েশার মৃত্যুর খবর শুনতে পায় সে একদম কান্নায় ভেঙে পড়ে। সে মেনেই নিতে পারে না তার মেয়ে মারা গেছে। তখনই তারা তার ঘরে আয়েশার পাঠানো কুরিয়ারটিও খুঁজে দেখে, আর সেখানে তারা একটি পেন ড্রাইভ পায়, যেটা ওপেন করলে তারা সেখানে একটি মেয়ের লাশের ছবি পায়। অর্থাৎ আয়েশা এবং এই মেয়েটি কোনো না কোনোভাবে অবশ্যই জড়িত। অপরদিকে অর্জুন তার সাইকিয়াট্রিস্টের কাছে 1.5 বছর পরে যায়, কিন্তু দেখা যায় সে তার সেশন শেষ না করেই সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এদিকে ওই দিদি আশার রুমে আরো 2 জন মেয়েকে বন্দি করে রাখে। মেয়েগুলো ভয়ে একদম তটস্থ হয়েছিল, তারা কি করবে, কোথায় যাবে কিচ্ছু বুঝতে পারছিল না। এদিকে পরের দিন রিজওয়ান ফিরে আসে। তখন অভিনব এবং স্মিতা তাকে জিজ্ঞাসাবাদ করতে যায়। বন্ধুদের মৃত্যুর কথা শুনে রিজওয়ান তো অনেক কান্না করতে থাকে। সে খুবই ভেঙে পড়ে, কারণ আয়েশা এবং ইরফান তার অনেক ভালো বন্ধু ছিল। যাই হোক, তো এরপর তাকে সেদিনের কথা জিজ্ঞেস করা হলে রিজওয়ান জানায় সে আয়েশার মৃত্যুর 2 দিন আগেই গ্রামের বাড়ি গিয়েছিল, আর সে যাওয়ার আগের দিন আয়েশা তাকে কল করে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে, কিন্তু পুলিশ কেস হবে ভেবে সে তাকে হাসপাতালে না নিয়ে ডাক্তার সাইফুদ্দিনের কাছে নিয়ে আসে। রিজওয়ান আরো বলে যে আয়েশা একজন প্রস্টিটিউট, আর তার কাছে সব ধনী ব্যক্তিরা আসতো। তারা তাকে প্রায় দিনই হোটেলে নিয়ে যেত। এর বিনিময়ে আয়েশা মোটা অঙ্কের টাকা পেত, তাই সে তার এই কাজ চালিয়েই যায়। তো রিজওয়ানের সাথে কথা বলে অভিনবরা অফিসে ফিরে আসে। তখন সে ওই মেয়েটির ব্যাপারে কথা বলতে থাকে, যার ছবি তারা আয়েশার ফোনে দেখতে পেয়েছিল। অভিনব বলে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং হত্যার পর গলার ছাপ না বোঝার জন্য তার গলার মধ্যে গুলি চালানো হয়। তখনই ইন্সপেক্টর জায়া ভিডিও কলের মাধ্যমে তাদেরকে জানায় ওই মেয়েটির নাম তারা। তারা মুম্বাই থেকে সেখানকার একটি হোটেলে উঠেছিল, যেখানে সে 5 দিনের জন্য রুম বুক করলেও ম্যানেজারের মতে সে 1 রাত হোটেলে ছিল এবং পরের দিন সকালবেলা হোটেল থেকে বের হলেও সে আর ফিরে আসেনি। তাছাড়াও মেয়েটি শারীরিক সম্পর্ক স্থাপনে অনেক অ্যাক্টিভ ছিল। যেই সব কথা শুনে অভিনব বলে যেহেতু তারার ছবি একটি ল্যাপটপে ছিল এবং ল্যাপটপ থেকে আয়েশা তার লাশের ছবি তুলেছিল, এর মানে আয়েশার খুনি জানে তারা মারা গেছে, আর সে নিশ্চয়ই এটাও জানে যে তার খুনিকে। অর্থাৎ এই 2 জনের খুনির মধ্যে কোনো লিঙ্ক তো অবশ্যই রয়েছে। এদিকে গৌরব অর্জুনকে কল করে। তখন তারা একজন বড় ক্লায়েন্টকে মেয়ে দেওয়ার ব্যাপারে কথা বলে। এই থেকে বোঝা যায় যে তারা মেয়েদের দিয়ে বিজনেস করায়। এদিকে থানায় রাজীব জায়াকে কল করে আর বলে তারা তারার বাড়িতে কিছু দামি কাপড় এবং একটি ব্যাগ পেয়েছে, যেমনটা তারা আয়েশার বাড়িতেও পেয়েছিল। যেই কথা শুনে জায়া বলে এর মানে হলো তারা 2 জন নিশ্চয়ই একই সংগঠনের হয়ে কাজ করত। তো এরপর সে তাদেরকে তারার গাড়ির ডিটেলস দেয়, যেটা দিয়ে তারা হোটেলের বাইরে গিয়েছিল। এরপর অভিনবরা আয়েশার কল লিস্ট এবং ফোন চেক করে
আর সেখানে তারা কিছু মেসেজও দেখে, যেগুলো কিছু ডিজিট ব্যবহার করেই লেখা হয়েছিল, অর্থাৎ কোড মেসেজ। স্মিতা বলে আয়েশা যদি হোটেল থেকে বের হওয়ার সময় রিজওয়ানকে কল করে তাহলে তো তার লাস্ট লোকেশন থেকে হোটেলের নাম জানা যাবে। আয়ুষ তখন আয়েশার ফোনের লোকেশন চেক করে, কিন্তু কোনো হোটেলের নামই দেখতে পায় না। তখন তারা সেই মেসেজগুলো দেখে, যেখানে আয়ুষ বলে মেসেজে লেখা স্যাম কি কারো নাম, যা শুনে অভিনব আয়েশার লাস্ট লোকেশনে থাকা বিল্ডিংগুলোর নাম খুঁজতে বলে। তো তারা দেখে সেখানে কিছু বিল্ডিং এর নাম আছে। স্মিতা বলে স্যাম নামটি সেখানকার একটি বিল্ডিং এর থেকে এসেছে, যেই কথা শুনে তারা সেখানে যাওয়ার কথা ঠিক করে নেয়। আর তাছাড়াও আয়েশার কল লিস্টে দুজনের নাম্বার ছিল, একজন তার বন্ধু আমিশ আর একজন রাজ, যে হয়তো আয়েশারই ক্লায়েন্ট। তো পরের দিন অভিনব রাজের সাথে দেখা করতে যায় আর তাকে আয়েশার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে আয়েশাকে না চেনার ভান করে, কিন্তু অভিনব তো ঠিকই বুঝে যায় যে রাজ নিশ্চয়ই মিথ্যা কথা বলছে, তাই সে তাকে গ্রেফতার করার ভয় দেখায়। এতেই সে সব সত্যি কথা গড়গড় করে বলে দেয়। রাজ বলে সে একটি পার্টিতে গেলে সেখানে আয়েশার শরীর খারাপ হয়ে যায়। সে আয়েশাকে সাহায্য করতে এলে আয়েশা তাকে তার ব্যাগটি দিয়ে ওয়াশরুমে চলে যায়। এরপর সে যখন ওয়াশরুম থেকে বাইরে আসে তখন দেখে রাজ তার ব্যাগটি নিয়েই দাঁড়িয়ে আছে। এটা দেখে সে বেশ ইমপ্রেস হয়ে যায়, কারণ সে তার লাইফে এমন কাউকে আগে কখনো দেখেনি যে তার জন্য অপেক্ষা করছিল। তাই সে রাজকে তার ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলে। রাজেরও আয়েশাকে বেশ ভালো লাগে, তো এরপর থেকেই তারা কয়েকবার দেখা করেছে, কিন্তু রাজ চায় না তার স্ত্রী এইসব জানতে পারুক। তাই সে আগে থেকেই আয়েশার থেকে দূরে সরে যায়। আর আয়েশা তাকে 4 তারিখ অর্থাৎ তার মৃত্যুর আগের দিন কল করে, কিন্তু সে তাকে বকা দিয়েই কল কেটে দেয়। এরপর তারা অফিসে ফিরে গেলে স্মিতা জানায় একজন মহিলা 15,000 টাকা দিয়ে পুনাম নামের একজনের আইডি ব্যবহার করে 12টি সিম ক্রয় করে। আর তাছাড়াও আজ তাদের আমিশার সাথে দেখা করতে যেতে হবে। যাই হোক, এরপর স্মিতা এবং অভিনব আমিশার সাথে কথা বলে। তারা আমিশাকে জিজ্ঞেস করে আয়েশা তাকে একটা জরুরি কথা বলবে বলেছিল, সেই কথাটা কি? যেই কথা শুনে আমিশা বলে যেই কথার জন্য আয়েশাকে হত্যা করা হয়েছে সে সেই কথা বলবে না। এই বলে সে তাদেরকে একটি চিরকুট দিয়ে চলে যায়, যেখানে লেখা ছিল সে কিছুদিন পর নিরাপদ একটা জায়গায় গিয়ে তাদের সাথে কথা বলবে আর তখনই সে সব কিছু জানাবে। তবে দেখা যায় আমিশা চলে যাওয়ার সময় সে তার সিমটি নষ্ট করে ফেলে, অর্থাৎ সে আসলে চাচ্ছেই না অভিনবদের কিচ্ছু জানাতে। সেজন্যই তো সে তার সিমটাও নষ্ট করে ফেলে, যাতে তারা পরবর্তীতে তার সাথে আবারও যোগাযোগ করতে না পারে। এদিকে রাজীব আর আয়ুষ পুনামের বাড়ি যায় আর সেখানে গিয়ে দেখে সে তো 70 বছরের বৃদ্ধা, যাকে কিছু টাকা দিয়ে তার আইডি দিয়ে সিমগুলো কেনা হয়েছিল। অপরদিকে আমিশা বাড়ি ফিরে এলে কেউ তার দরজায় নক করে। সে দরজা খুলে দরজার বাইরের মানুষকে দেখেই চমকে যায়, আর সেখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। চলে যায় রাতের বেলা। দেখা যায় অভিনব আমিশার বাড়ির সামনে আসে এবং তার বাড়ির সামনে পাহারা দেয়া অফিসারকে জিজ্ঞেস করে সে কি কাউকে ভেতরে যেতে দেখেছে। তখন অফিসার জানায় কই, সে তো কাউকে দেখেনি। আর তাছাড়া এই 2-3 ঘন্টা ধরে আমিশার রুমের সকল লাইট অফ। যেই কথা শুনে অভিনব খুব ঘাবড়ে যায় আর সে ছুটে চলে যায় আমিশার ঘরের মধ্যে। আর সেখানে গিয়েই দেখতে পায় যে আমিশা তো মারা গেছে এবং তার পাশে লেখা ছিল সে তার জীবনের উপর বিরক্ত, তাই সে নিজেই নিজের জীবন নিয়ে নিচ্ছে। কিন্তু পোস্টমর্টেমের ডাক্তার এলে সে আমিশার হাতে কাটা দাগ এবং রক্তের রং আর গায়ের আঘাতের চিহ্ন দেখে বুঝতে পারে যে তাকে খুন করা হয়েছে। অভিনব তখন আমিশার প্রতিবেশীর সাথে কথা বলে আর জানতে পারে আমিশার দাদি এবং মা রয়েছে, যারা অন্য শহরে থাকে, আর আমিশা এখানে একাই থাকতো। অভিনব তখন আমিশার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করছিল, কারণ সেই আসলে আমিশাকে ঠিকঠাক সিকিউরিটি দিতে পারেনি। আর তারা যদি তার সাথে দেখা করতে না যেত তাহলে হয়তো আজ আমিশাও বেঁচে থাকতো। এদিকে আমরা অর্জুনকে দেখি যে কোনো এক ব্যক্তিকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে, আর এতে সে অনেক আনন্দ পায়। যাই হোক, এর পরের দিন দেখা যায় আমিশার দাদি থানায় আসে, আর এখানে সে আমিশার লাশ দেখতে চাইলে অভিনব তাকে অনেক কথা শোনাতে থাকে, কারণ সে তো আগে আমিশাকে দেখতে আসেনি, তাকে প্রস্টিটিউট বানিয়ে দিয়েছে। তখন আমিশার দাদি বলে সে কিছুই করেনি,
একদিন একজন মহিলা এবং একজন লোক এসে আমিশাকে হিরোইন বানাবে বলে নিয়ে এসেছিল, আর তারও ছোটবেলা থেকেই হিরোইন হওয়ার অনেক বড় স্বপ্ন ছিল। আর এই তো ঠিক 2 দিন আগেই আমিশা তাকে কল করেছিল কিছু একটা বলার জন্য, কিন্তু সে সেই কথাটা বলতে চেয়েও বলেনি। যেই কথা শুনে অভিনব বুঝতে পারে এই চক্র মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে বাড়ি থেকে বের করে আনে আর তারপর বিক্রি করে দেয়। তখন আয়ুষ জানায় সেই চক্রের লোকেরা ফ্লাইটে করে জয়পুর যাওয়ার প্রস্তুতি নিয়েছে, যার সাথে আরও 7-8 জন মেয়ে যাবে, যাদের বয়সও 16-17 বছর। মেয়েগুলোকে নিয়ে একটি রেস্টুরেন্টে যাওয়া হলে তাদের মধ্যে একটি মেয়ে লুকিয়ে লুকিয়ে থানায় ফোন করে। তখনই আয়ুষ তার ফোন রিসিভ করে। মেয়েটি তাকে সবকিছু খুলে বললে লোকেশন ট্রেস করে ফেলে পুলিশ, অর্থাৎ অভিনবরা জয়পুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেয়। এরপর আমরা 5 জন ছেলেকে দেখি যারা একটি হোটেলে ওঠে। তো সেখানকার একটি ছেলে মূলত বিয়ের আগে ব্যাচেলার পার্টির জন্য তার বন্ধুদের প্রয়োজনে মেয়েগুলোকে আনিয়েছে। তো তার নেশা করা এবং এভাবে মেয়ে নিয়ে আসাকে তার এক বন্ধু সাপোর্ট করে না, কিন্তু এরপরও সে কিছুই করতে পারে না। এদিকে অভিনব কমিশনারকে গিয়ে সেই মেয়েগুলোর কথা বলে, কারণ তারা যদি সময় মতো না যায় তাহলে সেই বাচ্চা মেয়েগুলোর সর্বনাশ হয়ে যাবে। তাই সে জয়পুর যেতে চায় তার টিমকে নিয়ে। এই কথা শুনে কমিশনার তাকে অনুমতি দিয়ে দেয় এবং বলে ডিপার্টমেন্টের জন্য ফান্ডের দরকার। অনেকের তার ডিপার্টমেন্ট পছন্দ নয় বলে ফান্ড দেয় না। এই বলে সে অভিনবকে শীঘ্রই তার কেস সমাধান করতে বলে, তাহলেই তাদের ডিপার্টমেন্টের নাম ডাক হবে আর তাদের ডিপার্টমেন্টে সবাই ফান্ডও দিবে। যাই হোক, রাতের বেলা ওই মেয়েগুলোকে তাদের অডিশনের কথা বলে হোটেলের আলাদা আলাদা রুমে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সেই ছেলেগুলো গিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়লেও তাদের মধ্যে একজন বন্ধু তার কাছে আসা মেয়েটিকে তার থেকে দূরে থাকতে বলে। চারিদিকের বাচ্চা মেয়েগুলোর চিৎকার যেন তাকে অস্থির করে তুলছিল। এদিকে ওই বাচ্চা মেয়েটি পুলিশে কল করার ফলে তারা লোকেশন ট্রেস করতে পারে। তাই অবিনাশরাও সেখানে গিয়ে আশেপাশের এলাকাগুলোতে খুঁজতে থাকে। তখনই তারা একটি কুঠি বাড়ির খোঁজ পায়, যেখানে তল্লাশি চালিয়ে তারা ছেলেগুলোকে গ্রেফতার করে এবং মেয়েগুলোকে সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হয়। গৌরব তো এই খবর পেয়ে দ্রুত অর্জুনকে কল করে আর সব কিছু জানিয়ে দেয়। তখনই আমরা একজন হুডি পরা লোককে দেখি, যে আর কেউ নয়, অর্জুন। অর্জুন তার সিম, ফোন সবকিছু ডাস্টবিনে ফেলে দিয়েই চলে যায়। তখন গৌরবকে গ্রেফতার করা হয়। সে অর্জুনকেই তখন ফাঁসিয়ে দেয়। সে বলে এই সব কিছু অর্জুন দেখে, তাই সে ব্যাপারে কিছু বলতে পারবে না, তারা পারলে অর্জুনকে ধরুক। তো এরপর সে জেরেমি নামের একজন ক্লায়েন্টের কথাও বলে, যার কাছে অর্জুন তারাকে পাঠিয়েছিল। জেরেমি ছিল সাইকো। সে ভায়োলেন্স ছাড়া শারীরিক সম্পর্ক করতেই পারত না, তাই সে তারার শ্বাসরোধ করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে লাগে। তখনই সে মারা যায়। অভিনব যখন জানতে পারে গৌরবরা জেরেমিকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছে, তখন সে খুবই রেগে যায় আর গৌরবকে মারধর করতে থাকে। তো পরের দিন অভিনব ওই মেয়েগুলোকে নিয়ে মুম্বাই ফিরে আসে, যেখানে আসার পর কমিশনার তো তার কাজের উপর খুব খুশি হয়ে যায় আর তাকে আরো 3 দিন সময় দেয় কেস সমাধান করার জন্য। এরপর তারা সেই মেয়েগুলোর সাহায্যে সিয়াকে গ্রেফতার করে, যে মেয়েদেরকে ঘরের মধ্যেই বন্দি করে রাখত। পুলিশ অর্জুনকে খুঁজলেও তার কোনো খোঁজ পাচ্ছিল না। তখনই আয়ুষ অভিনবকে বলে রিজওয়ান তাদেরকে মিথ্যা বলেছিল। সে আয়েশা মারা যাওয়ার আগের দিন নয়, বরং পরের দিন রাতের বেলা গ্রামে গিয়েছিল। সে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে। তো এই কথা জানার পর তারা চলে যায় রিজওয়ানকে গ্রেফতার করতে, কিন্তু সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে অনেক চেষ্টার পরও শেষমেশ সে ধরাই পড়ে যায়। তারা তাকে থানায় এনে অনেক মারধর করে। রিজওয়ান তখন বলে সে আসলে অর্জুনের হয়েই কাজ করে। খুনের আগের দিন আয়েশা তাকে বলেছিল যে সে ল্যাপটপে একটা মেয়ের ছবি দেখেছে, আর তার ক্লায়েন্ট তাকে প্রথমে মারধর করলেও পরবর্তীতে তাকে 10,000 টাকা দেয় মুখ বন্ধ রাখার জন্য। রিজওয়ান বলে এর বেশি শেয়ার তাকে কিছুই জানায়নি। আর সে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশন গেলে অর্জুন তাকে কল করেছিল আর বলেছিল তাদের কাছে একটা মেয়ে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, তাই সে যেন ওই মেয়েটিকে একটু ধমকে দেয়। এই বলে অর্জুন তাকে নাইট আউল বারে যেতে বলে। আর রিজওয়ানি হলো হুডি পরা আর একজন, যার লাশ খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ সে সামনের গেট দিয়ে ঢুকে পিছনের গেট দিয়ে বের হয়ে গিয়েছিল। আসলে রিজওয়ানকে তো বারে পাঠানো হয়েছিল আয়েশাকে ভয় দেখানোর জন্য, তাই সে সেই মতো আয়েশাকে কিছু বলতে যাবে এর আগেই কিলার এসে আয়েশা এবং ইরফানকে খুন করে এবং আয়েশার ফোনটাও নিয়ে নেয়। কিন্তু কিলার তাকে খুন না করে তাকে পেছনের দরজা দিয়ে বাইরে নিয়ে আসে। কিন্তু বন্ধুদেরকে চোখের সামনে এভাবে মারা যেতে দেখে রিজওয়ান অনেক কান্না করতে থাকে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই সে তার গাড়িটি গ্যারেজে দিয়ে ভোরের ট্রেনে গ্রামের বাড়ি চলে যায়। আভিনব তখন রিজওয়ানের ফোন দিয়ে আর্জুনকে কল করে, কিন্তু সে তো তার কলও রিসিভ করে না। এরপর আভিনব এবং রাজীব ভাবতে থাকে যে আয়েশা যদি কিলারের ল্যাপটপ থেকে তারার লাশের ছবি তুলেই নেয়, তাহলে সে কেন সেদিনই আয়েশাকে হত্যা না করে টাকা দেয় মুখ বন্ধ রাখার জন্য, এবং এই ঘটনার দুদিন পর আবার সে কেনই বা আয়েশাকে হত্যা করেছে? কেন সে আগে তাকে হত্যা করেনি? তাহলে কি খুনির মনে আয়েশাকে নিয়ে কোনো ফিলিংস ছিল, যে জন্য সে তাকে খুন না করে রিজওয়ানের হাতে বন্দুক দেয়? কিন্তু রিজওয়ান গুলি না চালালে সে নিজেই তাকে হত্যা করে। তখনই স্মিতা এসে বলে তারা আর্জুনের স্কেচ গৌরব এবং সিয়াকে দেখিয়েছে, কিন্তু তারা কেউই আর্জুনকে কখনো দেখেনি বলে স্কেচ দেখেও তাকে শনাক্ত করতে পারছিল না। অর্থাৎ সিয়া 2 বছর ধরে আর্জুনের সাথে কাজ করলেও সে আর্জুনকে কখনো দেখেনি। ফোনেই সব কথা হয়েছে। আভিনব তখন বলে তাহলে আর্জুন তার বিজনেসের টাকা কিভাবে পেত? তখনই স্মিতা বলে সিয়া মেয়েদের দেখাশোনা করত, তাদেরকে খাবার কাপড় ইত্যাদি সরঞ্জাম দিয়ে থাকত, আর মেয়েদেরকে আর্জুনকে প্রতি মাসে 1,25,000 টাকা দিতে হয়, যেটা আর্জুন সরাসরি না নিয়ে রিজওয়ানের মাধ্যমে নিত। রিজওয়ান প্রত্যেক মাসে সিয়ার গাড়িতে রাখা টাকা নিয়ে আর্জুনের কাছে পাঠাতো, আর এই কাজে তাদেরকে কারো মুখ দেখতে হতো না। আভিনব তখন বলে এজন্যই আর্জুন বারে রিজওয়ানকে খুন করেনি, কারণ রিজওয়ানই হলো তার ধান্দার একমাত্র পেয়াদা। এই বলে সে রিজওয়ানকে মারধর করে আর জিজ্ঞেস করে সে আর্জুনের কাছে টাকা কিভাবে পাঠাতো। তখন রিজওয়ান তাকে আর্জুনের অফিসের ঠিকানা দিয়ে দেয়। এই ঠিকানা পেয়ে তারা আর এক মুহূর্তও দেরি করে না, সোজা চলে আসে আর্জুনের অফিসে তাকে গ্রেফতার করতে। কিন্তু তখনই তারা দেখে আর্জুন তো সম্পর্কে রাজের শ্যালক। কিন্তু আর্জুনের ক্যারেক্টার দেখে আভিনবের সন্দেহ হয়। সে আর্জুনের সেক্রেটারিকে জিজ্ঞেস করে আর্জুন কি শহরের বাইরে যায়? তখন সেক্রেটারি বলে আর্জুন বাইরে তো দূরের কথা, অফিস থেকেও বের হয় না। তো তখন তারা আর্জুনের অফিসের একটি বক্সে কিছু সিম খুঁজে পায়, যেই সিমে থাকা নাম্বারে কল করলে একটি লোক আর্জুনকে জয়পুরে যাওয়ার কথা বলে। এরপর তারা আর্জুনকে গ্রেফতার করে, যাতে করে তারা তাকে প্রাইম সাসপেক্ট বলে কেসের জন্য আরও কিছুদিন সময় পায়। তখনই আর্জুন অদ্ভুত বিহেভ করতে থাকে, যেন মনে হয় তার মাথায় গন্ডগোল আছে। তো সেই সময় আর্জুনের সৎ বোন আরতি সেখানে আসে, আর তার ভাইকে গ্রেফতার হতে দেখে অবাক হয়ে যায়। সেই সময় ভুলবশত তার ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র পড়ে যায়। এটা দেখে আভিনব তাকে সাহায্য করে। এরপর তার অফিসে এসে আবারও কেস নিয়ে ভাবতে থাকে আভিনব। তখনই তার লাইটারটা কাজ না করলে পাশের চায়ের দোকানের একটা ছেলে তাকে দিয়াশলাই কাঠি দিয়ে সিগারেট জ্বালিয়ে দেয়, যেটা দেখে আভিনবের কিছু একটা মনে পড়ে যায়। তাই সে তার টিম নিয়ে আবারও আর্জুনের অফিসে যায়, যেখানে আরতি মিটিং আছে বলে তার সাথে কথা বলতে চায় না। আভিনব তখন তাকে জিজ্ঞেস করে 3 তারিখ রাত, অর্থাৎ যেদিন আয়েশা খুন হয়েছিল সেদিন সে কোথায় ছিল? যার প্রশ্নের উত্তরে আরতি জানায় সে সেদিন বেঙ্গালুরু গিয়েছিল। স্মিতা বলে তাহলে তার গাড়ি কোনো টোল প্লাজাতে দেখা যায়নি কেন? স্মিতা আরও বলে তার গাড়ি টোল প্লাজাতে দেখা যায়নি কারণ সে তার গাড়িটিকে একটি জায়গায় রেখে অন্য একটি গাড়ি নিয়ে জয়পুর গিয়েছিল, যেখান থেকে সে 28 ঘন্টা গাড়ি চালিয়ে তখনই মুম্বাই এসে পৌঁছায়, যখন তারা আর্জুনকে গ্রেফতার করতে আসে। আভিনব বলে আরতি তো অনেক স্মার্ট, সে তো খুব সহজেই বিজনেস সামলাতে পারে, তার আইকিউ অনেক হাই, তবে এত যোগ্যতা থাকার পরও সে শুধুমাত্র একজন কর্মচারী। এই কথা শুনেই তো আরতি রেগে যায় আর বলতে থাকে এই সব কিছুর জন্য তার বাবাই দায়ী। 8 বছর বয়সে তার বাবা মা আলাদা হয়ে যায়। তখন তার বাবা তাকে হোস্টেলে দিয়ে দেয়, যেখানে বাচ্চাদের সাথে অনেক নির্যাতন করা হতো। এরপর সে গ্র্যাজুয়েশন করে বিদেশ থেকে দেশে ফিরে আসে। সেই সময় তার বাবা জানতে পারে আরতির তো শুধু মেয়েদেরকেই পছন্দ। এরপর থেকেই তার বাবা তাকে ভালো চোখে দেখত না। আর কয়েক বছর আগে তার বাবা জানতে পারে তার যে মিস্ট্রেস ছিল তার একটা ছেলে হয়েছে, যেটা তারই সন্তান আর্জুন। আর এই জন্য সে আর্জুনের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে,
যদিও অর্জুন মেন্টালি একটু ডিস্টার্বড, তারপরেও সব সম্পত্তি তার নামে। এ কারণেই আরতি অর্জুনকে পছন্দ করে না। আর তার স্বামী রাজ, সে জানতো যে আরতি লেসবিয়ান, তারপরেও সম্পত্তির লোভে তাকে বিয়ে করেছে। কিন্তু সব সম্পত্তির মালিক হলো অর্জুন, তাই সেও অর্জুনকে ঘৃণা করে। এর থেকে বেশি আর কিছুই না। তারা শুধু অর্জুনের ব্যাপারে এতটুকুই জানে। তখনই অভিনব বলে আরতি জানতো যে সেই মেয়েদের মধ্যে আয়েশাই একমাত্র মেয়ে, যার ক্লায়েন্ট ছেলে হোক বা মেয়ে তার কোনো অসুবিধা হয় না। তাই সে আয়েশাকে ছদ্মনামে সিক্রেট মেসেজ দিয়ে হোটেলে ডাকে, যেখানে আয়েশা তারার লাশের ছবি দেখলে সে শুধু প্রথমে আয়েশাকে ঘুষি মারে। কিন্তু আয়েশা যেহেতু তার আসল পরিচয় জানতো, তাই আয়েশা তাকে ব্ল্যাকমেইল করে। আর সে আমিশার ফোন থেকেও তাকে ব্ল্যাকমেইল করত। তাই সে আয়েশার থেকে মুক্ত হওয়ার জন্যই আগে আয়েশাকে খুন করে। আর সে যেহেতু জানতো না যে আয়েশা আমিশার ফোন থেকে শুধু তাকে মেসেজ পাঠিয়েছিল নাকি আমিশাও তার সাথে জড়িত আছে, তাই সে আমিশাকেও হত্যা করে। কিন্তু সে একটা ভুল করে ফেলে, যেটা হলো সে প্রথমে আমিশার মাথায় আঘাত করে, এরপর তার হাতের রগ কেটে দেয়। কিন্তু একজন আহত মানুষের দ্বারা নিজের হাত কাটা কখনোই সম্ভব নয়। আর এই ধস্তাধস্তির সময় আমিশা তার চুল ধরে, যে জন্য তার নখে আরতির চুলও লেগেছিল, যেটা ডিএনএ ম্যাচ করালে শতভাগ মিলে যায়। আর তাছাড়াও বারে চালানো বন্দুক তার বাবার নামে রেজিস্টার করা, এবং সিসিটিভি ফুটেজেও তাকে দেখা গেছে তার সাইকেলটি চালিয়ে যেতে। আর এই সব থেকেই প্রমাণিত হয় যে আরতি আমিশা এবং আয়েশাকে খুন করেছে, এবং সে বারেও নিরপরাধীদের হত্যা করেছে। আর সেই মেয়েদের দিয়ে বেআইনি বিজনেস চালায়। সে তার ভয়েসকে ছেলেদের ভয়েসে চেঞ্জ করলেও তার গলার আওয়াজ তারা ঠিকই ধরে ফেলে। অভিনব বলে তার কি একটুও বাধল না যে সে বাচ্চা মেয়েদের দিয়ে এসব কাজ করায়। কিন্তু আরতির কাছে তো এই নিয়ে কোনোই আফসোস নেই, কারণ সে মনে করে শরীর ব্যবহার করতে হয়। বিয়ের মতো রীতিকে না মেনে তাদের মুক্ত হয়ে বাঁচা উচিত। তার কাছে এই সব কিছু অপরাধ বলে মনে হয় না। অভিনব তখন বলে সে তো শারীরিক নির্যাতনের পক্ষে কথা বলছে, তার কোনো অধিকার নেই অন্য কাউকে শারীরিকভাবে হেনস্থা করা, এভাবে নির্যাতন করা। তখন আরতি বলে সে এতে কিছুই মনে করে না, কারণ ছোট থেকে সে এসবই দেখে এসেছে। তাকে কেউ কখনো বোঝার চেষ্টা করেনি, সে কাউকে পায়নি তার মনের কথা বোঝানোর জন্য। এই বলে সে সুযোগ পেয়ে দৌড়ে বিল্ডিংয়ের ছাদে চলে যায়, যেখান থেকে সে লাফ দিতে লাগলে অভিনব তাকে বুঝিয়ে শুনিয়ে নিচে নামানোর চেষ্টা করে। কিন্তু এতে কোনোই লাভ হয় না, কারণ আরতি ঠিকই ছাদ থেকে লাফ দিয়ে দেয়, আর সেখানেই তার মৃত্যু হয়। এরপর আমাদের দুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে স্মিতা অভিনবকে জিজ্ঞেস করে সে কিভাবে বুঝতে পেরেছিল যে আরতি আসল দোষী। তখন অভিনব বলে সে যখন লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে ব্যর্থ হয় আর ম্যাচের কাঠি দিয়ে সিগারেট জ্বালাতে সক্ষম হয়, তখন সে বুঝতে পারে তারা এক রাস্তা দিয়ে যেতে না পারলে অন্য রাস্তা ব্যবহার করে। ঠিক সেভাবেই তারা কেসের ক্ষেত্রেও একদিক দিয়ে না গিয়ে অন্য দিক, অর্থাৎ অর্জুনকে ছেড়ে আরতিকে নিয়ে ভাবতে লাগে। আর একে একে সমস্ত প্রমাণ তাদের হাতের মুঠোয় চলে আসে। যদিও আরতি দোষী, কিন্তু একটা সময় সেও এসবের ভিকটিম ছিল, যেটা তাকে ভিকটিম থেকে সাসপেক্টে পরিণত করে। তো এই সময় হেডকোয়ার্টার থেকে কল আসে, যেখানে তাদেরকে নতুন একটি মার্ডার কেসের ব্যাপারে বলা হয়। আর এই ফোন পেয়েই তারা দ্রুত বেরিয়ে পড়ে পরবর্তী কেস সমাধানে। আর এভাবেই তারা তাদের মিশন চালিয়ে যায়। যত বিপদে আসুক না কেন, তারা পুরো টিম মিলে সত্যকে ঠিকই খুঁজে বের করে আনে। যাই হোক, তো এই দৃশ্যের সাথে সাথেই এই গল্পটিও কিন্তু এখানেই শেষ হয়। তো মার্ডার মিস্ট্রি ধাঁচের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।